আচ্ছা, কে কে পড়া করে আসিসনি বলতো আমাকে একটু। কে কে পড়া করিসনি? আগের ক্লাসের পড়া করিসনি হিরণময়, আর বাকিরা পড়ে এসছিস? একটুখানি ধরি, বন্ধ কর, বন্ধ করে দে। বক্রতা মানে এই যে সারফেসটা, এটা যত বেশি বাঁকা হবে তার বক্রতা তত বেশি। ঠিক আছে, যত বেশি বাঁকা হবে। আচ্ছা, জিজ্ঞাসা করি। হুম। আধানের তলমাত্রিক ঘনত্ব বলে একটা রাশিমালা ছিল, ওর একক বল। বল বল, একজন বল ফটাফট। সেন্টিমিটার মাইনাস কিউব 2 পার সেন্টিমিটার স্কোয়ার। আধানের তলমাত্রিক ঘনত্ব আইটিটা কিসের একক? এই দেখ, এই দেখ, কিউ বাই এরিয়া। তো কিউবের যে মাত্রাটা, অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু আমরা কিউ বাই টি জানি। তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়, তাহলে কিউ ইকুয়াল টু আইটি। তো সেখান থেকে এটা আইটি এর মাত্রা লিখতে হবে, আর নিচে এরিয়ার মাত্রা লিখতে হবে। আই হচ্ছে মৌলিক রাশি, আই এর মাত্রা আই লিখবি বা এ লিখবি, যেটা ইচ্ছা। টি এর মাত্রা টি, এল স্কোয়ার। ওকে। স্থির তড়িৎ শ্রেণী কার মুখস্থ আছে? বল, তুই বল, পরপর শ্রেণীটা বল। হুম। 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 অসম কাজ কাগজ, রেশম, কাঠ, রেশম কাঠ, মানবদেহ, একদম, সেলুলয়েড। এদের মধ্যে যে আগে পড়বে সে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আধান হবে। ওকে, ঠিক আছে, মোটামুটি ধরে নিয়েছিস। আচ্ছা, আধানের কোয়ান্টায়ন বলতে কি বোঝায়, সুজন বল। সরল গুণিতক হবে, যে কোনো মানে পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুই বল রে রিতম। আধানের নিত্যতা সূত্রটা কি? আধান কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। আচ্ছা, পার্থ বল দেখি। ধনাত্মক আধানগ্রস্ত বস্তু, ভালো করে শুন, ধনাত্মক আধানগ্রস্ত বস্তু এর ভরের পরিমাণ তার নিস্তড়িত অবস্থার থেকে কম হবে না বেশি হবে? নিস্তড়িত অবস্থার থেকে কম হবে না বেশি হবে ভর? আবার বলি, ধনাত্মক আধানগ্রস্ত কোনো বস্তু তার নিস্তড়িত অবস্থার থেকে ভরটা কম হবে না বেশি হবে? বল পঙ্কজ, বল। হ্যাঁ, ধনাত্মক আধান মানে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে ওটা হয়ে গেল। আচ্ছা, বুঝে গেছিস তাহলে। চল তাহলে পরের চ্যাপ্টারটাই শুরু করে দিচ্ছি এবার। আজকে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। যদিও ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট শুরু হয়ে গেছিল, প্রথম যে চ্যাপ্টারটা পড়লি তোরা সেটা এলিমেন্টারি বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, তাই না, প্রাথমিক ঘটনাবলী, এলিমেন্টারি ফেনোমেনা যা যা আছে, এইসব বিষয়গুলো ওখানে দেখলি। আরে দুটো ফ্যান চালাবি না একটা চালাবি? একটা চালা, তাহলে আমাকে জোরে কথা বলতে হবে না। পিছনেরটা, কারণ কথা খুব জোরে বলতে হচ্ছে। কি বলছিলাম শোন এবার। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের প্রথম যে চ্যাপ্টারটা এলিমেন্টারি ফেনোমেনন যেটা ছিল, প্রাথমিক ঘটনাবলী, কমপ্লিট হয়ে গেছে। খুব বেসিক বেসিক জিনিস ছিল, তাই না, কোনো তেমন কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নেই। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। নর্মালি তিনটে বড় বড় চ্যাপ্টার, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, আর একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ধারকত্ব। ইলেকট্রোস্ট্যাটিকের তিনটে মেন পার্ট, ঠিক আছে। তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, এই যে প্রথম চ্যাপ্টারটা, খুব বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কনসেপ্ট এর মধ্যেই আছে এবং শেষ করতে সময় লাগবে এটাই। বাকি যে চ্যাপ্টারগুলো আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ইলেকট্রিক বিভব, আর ধারকত্ব, এই দুটো চ্যাপ্টার একদিনেই শেষ করা যায়। কিন্তু ইলেকট্রিক ফিল্ডকে শেষ করতে একটু সময় লাগবে। প্রচুর কনসেপ্ট আছে এর মধ্যে, ওকে, এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন প্রচুর আছে। সুতরাং মন দিয়ে কিন্তু প্রথম থেকেই বুঝতে হবে, ডাইভার্ট হওয়া যাবে না। ক্লিয়ার আমার কথা? ওকে, শুরু করব, তাড়াতাড়ি আই, শুরু করছি। তিনটে চ্যাপ্টারকে আমি একই ইউনিটের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। চ্যাপ্টারের নাম তড়িৎ ক্ষেত্র,
চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বিষয়টাকে বোঝার আগে আমরা লাস্ট শেষ করেছিলাম কি, যে আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে। সম আধান থাকতে গেলে, সমজাতীয় আধান থাকতে গেলে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় আধান থাকতে গেলে আকর্ষণ করে। এতদূর পর্যন্ত আমরা জেনে এসেছিলাম। কিন্তু এই যে আকর্ষণ বা বিকর্ষণ করছে, এই বলের মানটা কত সেটা কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত। তো সেই বলের মানটা সবার প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী কুলম্ব। ঠিক আছে, অগাস্তিন দি কুলম্ব, কি সব নাম আছে দেখে নিবি একটু, বড়সড় নাম, কুলম্ব, টাইটেল কুলম্ব। এটাকে বলা হয় কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা দেখ খুব ইজি, যেভাবে তোরা মহাকর্ষ সূত্র পড়েছিস একদম সদৃশ, মানে পুরোপুরি দেখতে ওই রকমই। হুম, বলছি যে দুটো চার্জ, এই একটা চার্জ সাপোজ Q1, আনাদার চার্জ Q2, এদের মধ্যে কিছুটা ডিস্টেন্স আছে, লেটস সে R। ওকে, তো এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই বলি কাজ করুক না কেন, কিছু একটা বল কাজ করবে, সেই বলের মানটা এদের আধান দুটোর গুণফলের সমানুপাতিক হবে এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। সিম্পল জিনিস ছিল, আমরা জানতাম অলরেডি এটা। ওকে, বিষয়টা এখানে নয়, বিষয়টা হচ্ছে তারপর থেকে স্টার্ট। যদি আমরা এই যৌগিক ভেদ কাজে লাগিয়ে দিই, তাহলে Q1 Q2/R² লিখতে পারি, তাই তো? এবার এই যে প্রপোর্শনালটা, এটাকে যদি সরানো যায়, তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট চলে আসবে একটা, যাকে আমরা কে বা কে ড্যাশ বলে দিচ্ছি এখানে আমি। কেন কে ড্যাশ কেন বলছি, তার কারণ আমি কে দিয়ে অন্য কিছুকে ডিনোট করব। হুম, সেই জন্য আলাদা একটা কনস্ট্যান্ট আমি কি ধরেছি, এটাকে কে ড্যাশ। ওকে, এই কে ড্যাশের কোনো নাম আপাতত নেই, কোনো নাম নেই। তাহলে এই হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রতে আমরা কি দেখতে পাচ্ছি, আধান দুটোর গুণফলের সমানুপাতিক হচ্ছে এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। এই সূত্র নিয়ে পুরো চ্যাপ্টার চলবে, এই একটা সূত্রকে নিয়ে বিভিন্ন রকম মডিফিকেশন করতে থাকবো আমরা। এই যে রাশিমালাটা বেরালো কে ড্যাশ, এই কে ড্যাশের মানটা দুটো পদ্ধতিতে দুই রকম, একটা এসআই পদ্ধতি আর একটা সিজিএস পদ্ধতি। প্রথমে আমি সিজিএস পদ্ধতি দেখাচ্ছি। যদি সিজিএস পদ্ধতিতে মেজার করা যায়, তাহলে কে ড্যাশকে লেখা হয় 1/k, যেখানে এই কেটার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই জিনিসগুলো কি, নামগুলো আপাতত শুন। পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা হচ্ছে, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। এক একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান এক এক রকম। ঠিক আছে, যেমন বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি জিজ্ঞাসা করা হয় নিয়ারলি ইকুয়ালস টু 1, এটা যদি আমি জলের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক জিজ্ঞাসা করি তাহলে হয়ে যাবে 80। তো বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বিভিন্ন। পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কোন একটা মাধ্যমকে আমি রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রটাকে প্রকাশ করার জন্য ওই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা, মানে মাধ্যমটার উপর নির্ভর করছে। তো মাধ্যমটার উপর কিভাবে নির্ভর করছে সেটাকে ডিনোট করার জন্য আমরা একটা রাশিমালা নিয়েছি, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মানটা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন রকম। তো বুঝতে পারছিস কে এর মান যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে ফোর্সের মান আলাদা আলাদা হয়ে যাবে। তো আমরা মাধ্যম বিশেষে কিন্তু ফোর্সের মান আলাদা আলাদা হচ্ছে। ক্লিয়ার? তো আমি যদি ফর্মুলাটাকে লিখতে চাই যে F ইজ ইকুয়াল টু 1/k Q1 Q2 ডিভাইডেড বাই R², এমনটাই তো লিখতে পারি। বোঝা গেছে? এটা হলো সিজিএস পদ্ধতির ফর্মুলা, যেখানে কেটাকে কি বলেছি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি আমি বলে দিতাম যে বায়ু মাধ্যম বা বলে দিলাম শূন্য মাধ্যম, যদি বলে দিই, তাহলে সেই ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 1, দেন এফ বিকামস Q1 Q2 ডিভাইডেড বাই R²। ক্লিয়ার? আশা করি অসুবিধা নেই এতদূর পর্যন্ত। এসআই পদ্ধতি যদি বলা হয়, এসআই পদ্ধতি, এই যে কেড্যাশ, এই কেড্যাশের একটা ভ্যালু এসছে। সেই ভ্যালুটা হচ্ছে, ভালো করে শুনবি, এখন কোথা থেকে আসলো কিভাবে আসলো সেই প্রমাণে আমরা যাচ্ছি না। এই ভ্যালুটা হচ্ছে 4/এপসিলন। কি এটার নাম বলতো? এপসিলন বা এপসাইলন, তুই যাই বল না কেন, বানানটা হচ্ছে এটা, এপসিলন বা এপসাইলন। ওকে, গ্রিক অক্ষর যেমন বিটা গামা আলফা ডেল্টা মেল্টা সব শিখেছিস, মিউ ওই রকমই এপসাইলন। আর একটা অন্য কিছু রিপ্রেজেন্ট করা যেত, ওরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করেছে। তুই চাইলে এপসিলনকে এরকমও লিখতে পারিস, তোর ইচ্ছা, যেমন খুশি লেখা যায়। তো 4π তো একটা সংখ্যা, এটা নিয়ে কোনো ডাউট নেই, জাস্ট একটা সংখ্যা। এই যে এপসিলনটা, এটাও কনস্ট্যান্ট, তবে এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। এটার নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা। কি বললাম? তড়িৎ ভেদ্যতা। তাহলে এসআই পদ্ধতিতে ফর্মুলাটা হয়ে যাচ্ছে কেমন, এসআই পদ্ধতিতে ফর্মুলা হয়ে যাচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/4π Q1 Q2 ডিভাইডেড বাই R²। ফর্মুলার চেঞ্জ দেখতে পেলি? মধ্য কথা Q1 Q2 বাই R² তো আসেই বোধ কেসে, তাই না? বাট সিজিএস এর ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে 1/k, যেখানে কে কে বলবো আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এন্ড ফর এসআই সিস্টেম ইট ইজ 1/4πε, where এপসাইলন ইজ তড়িৎ ভেদ্যতা। অসুবিধা নেই বুঝতে? ওকে, তড়িৎ ভেদ্যতা বা এটাকে তোরা বলতে পারিস পারমিটিভিটি, ইংরেজিটা মনে রাখ, কাজে তো লাগবেই। পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা, এটার নাম হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ইংরেজি নাম লাগবেই, ইন ফিউচার কাজে লাগবে, তাই একটু একটু করে জেনে রাখবি, মুখস্থ করতে হবে না আলাদা করে। বোঝা গেছে নিশ্চয়ই এতটুকু পর্যন্ত? আচ্ছা, এই যে এপসিলনটা আমি লিখলাম বা এপসাইলনটা লিখলাম, এই এপসাইলনটাকে
লেখা যায় কে ইন্টু এপসাইলন নট। কি জিনিস আবার এটা? এখানে কে মানে সেই বিষয়টাই যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি বলেছি আগে, সেইটাই পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এর একটা মান আছে, সেটা ফিক্সড মান। তার মানে যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বের করা যায় কিভাবে? শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার সাথে, শূন্য মাধ্যম মানে বায়ু থাকবে না, বা বায়ু যদি থাকে তাও ধরা যেতে পারে, বায়ু আর শূন্য মাধ্যমকে প্রায় আমরা একই ধরে নিচ্ছি, একটু ডিফারেন্স থাকে। হুম। তো বায়ু মাধ্যম হোক বা শূন্য মাধ্যম হোক, তার ক্ষেত্রে তড়িৎভেদ্যতা হচ্ছে এপসিলন নট জিরো বা এপসাইলন জিরো বলতে পারিস। ওকে, এটার সঙ্গে যদি মাধ্যমটার পরবৈদ্যুতিক ধ্রুবকে গুণ করে দিই, তাহলে ওই মাধ্যমটার তড়িৎভেদ্যতা পাবো। ক্লিয়ার? তার মানে ফর্মুলাটাকে এরকমও লেখা যেতে পারে যে 1/4 পাই কে এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে সিজিএস আর এসআই এর মধ্যে একটাই ডিফারেন্স, ওখানে 1/k, এখানে 1/k আছে। ওখানে 1/4 পাই এপসাইলন নটটা নেই, এখানে 1/4 পাই এপসাইলন নট আছে। বুঝতে পেরে গেছিস না? ওকে, একটা জিনিস মনে রাখবি, আমি তোদেরকে শর্ট ট্রিক বলে দিচ্ছি। কখনো যদি এরকম হয় তোদের যে তুই এসআই পদ্ধতিতে ফর্মুলা জানিস কিন্তু সিজিএস পদ্ধতিতে ফর্মুলা জানিস না, হতেই পারে তোর কনস্ট্যান্টে আলাদা কিছু হয়ে যাচ্ছে, মুখস্থ নেই, তুই সবসময় কি করবি বলতো, যেখানে যেখানে এপসাইলন নট পাবি ওই এপসাইলন নটকে সরিয়ে দিয়ে 1/4 পাই ইমাজিন করবি। ধর এসআই পদ্ধতিতে তুই ফর্মুলা জানিস আর সিজিএস পদ্ধতিতে এটা হয় তুই জানিস না, তুই কি করবি, এপসাইলনকে সরিয়ে দে, সরিয়ে 1/4 পাই বসা, 4 পাই কি হলো, কেটে গেল, 1/k চলে আসলো। সব ক্ষেত্রে এই জিনিসটাই করা যায়, যেখানে যেখানে এপসাইলন নট পাবো ওর জায়গায় 1/4 পাই বসিয়ে দেবো। আমি ট্রিক বলে দিচ্ছি, কোনো নিয়ম না, এটা ট্রিক বলছি জাস্ট। তাহলে তুই কি পেয়ে সিজিএস পদ্ধতিতে এককটা পেয়ে যাবি। অসুবিধা আছে বুঝতে? ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? কি শিখলাম আমরা? কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে কি শিখলাম, যে দুটো আধানের মধ্যে বল যে কাজ করে সেই বলের মানটা কত। দুই দুই ক্ষেত্রে Q1 Q2/r² হবেই, কিন্তু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিজিএস পদ্ধতিতে সেই কনস্ট্যান্টটা শুধুমাত্র ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এসআই সিস্টেমে সেটা হলো 1/4 পাই এপসাইলন নট, যেখানে এপসাইলনকে বলা হচ্ছে তড়িৎভেদ্যতা। এবং এই তড়িৎভেদ্যতাকে আবার লেখা যায় এরকম ভাবে যে কে ইন্টু এপসাইলন নট, যেখানে কে হচ্ছে মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আলটিমেটলি মাধ্যমটাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে কে, কেই শুধুমাত্র মাধ্যমটাকে রিপ্রেজেন্ট করছে, এপসাইলন নট কনস্ট্যান্ট। বোঝা গেছে এতটুকু পর্যন্ত? এই যে এপসাইলন নট, এই এপসাইলন নটের একটা ভ্যালু আছে, ভ্যালুটা তোকে মুখস্থ করে নিতে হবে, যদিও কোশ্চেনে দিয়েই দেয়। এপসাইলন নটের মান হচ্ছে 8.854, দশমিকের পর আরো চলে, ইন্টু 10⁻⁻12। সাথে একটা এসআই ইউনিট হবে। আমি আপাতত এইভাবে লিখলাম, এসআই ইউনিটটা বের করে লিখলাম না, বের করে দেখাচ্ছি, বড়সড় ইউনিট হবে, মুখস্থ যদি না থাকে সহজে বের করা যায়, চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে? আর সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের কোনো গল্প নেই, সিজিএস পদ্ধতিতে এপসাইলন নট মানে কিছু নেই। ওকে, এসআই পদ্ধতিতে এপসাইলন নট কত, 8.854 10⁻⁻12। ওকে, আচ্ছা, যদি এটা বায়ু মাধ্যম হতো, তাহলে বায়ু মাধ্যম হতে গেলে কে টা থাকতো না, কে এর মান কত হতো, 1। তখন কি আসতো, এটা 1/4 পাই এপসাইলন নট। দেখ, যদি আমি এখানে 1/4 পাই এপসাইলন নটটাকে বের করে নিই, এপসাইলন নটের ভ্যালু বসিয়ে দেবো এখানে, 4 পাই একটা সংখ্যা, ক্যালকুলেশন করব, করে একটা মান তো আসবে, একটা সংখ্যা তো আসবে, সেই সংখ্যাটা কত আসবে বলে দিচ্ছি, 9 × 10⁻9, এটাই আসবে। 1/4 পাই এপসাইলন নট মানে কি আসবে, 9 × 10⁻9। অবভিয়াসলি এখানে একটা ইউনিট থাকবে, এসআই ইউনিট। আপাতত ইউনিটটা আমি বের করছি না, পরে বের করে দেখাচ্ছি। বল, বুঝতে পারলি এতদূর পর্যন্ত? তাহলে আমি এরকম লিখতে পারি ফর্মুলাটাকে, যে F = 9 × 10⁻9 এসআই পদ্ধতিতে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যদি বায়ু মাধ্যম হয়। বল, এটা পারি কিনা লিখতে? এই যে 1/4 পাই এপসাইলন নট মানে 9 × 10⁻9, কেটা গেল কোথায়, বায়ু মাধ্যম বলে দিয়েছি। বায়ু মাধ্যম যদি না থাকতো তাহলে কে থাকতো একটা। বোঝা গেছে এতটুকু? বল এবার কার কি প্রশ্ন? এটা লেখা আছে তোর, 1/4 পাই এপসাইলন নট লেখা আছে, দেখি সব লেখা আছে। বোঝা গেছে কিনা বল? আচ্ছা, এবার এই যে নতুন রাশিটা তুই জানতে পারলি, যাকে আমরা এপসাইলন বলছি বা এপসাইলন নট বলছি, এই রাশিমালাটার একক মাত্রা এগুলো আমরা দেখবো, মানে এপসাইলন নটের একক দেখবো এখন। ওকে, তো এপসাইলন নটের একক বের করার নিয়মটা তুই যা শিখলি, যে ফর্মুলাটা শিখলি, সেই ফর্মুলা থেকে এপসাইলন নটটা বেরিয়ে যাবে। কি করে বেরাচ্ছে দেখ, তুই ফর্মুলা শিখলি F = 1/4 পাই এপসিলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা তুই শিখলি। বা তুই যদি এপসিলন করিস তাহলে এরকম আসবে, দেখো 1/4 পাই F ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এমনটা আসবে কিনা? যদি আমি সাজিয়ে লিখি এপসাইলনটাকে যদি বের করি, আসবে। ওকে, সো এপসাইলন এর একক, এপসাইলনের একক মানে ওপরে কিউ এর এককের স্কোয়ার, কিউ মানে কি আধান, আধানের একক কি বল, তাহলে কুলম্বের স্কোয়ার, দুটো কুলম আছে এখানে। নিচে 4 পাই তো সংখ্যা, কোনো একক নেই, ফোর্স আছে, ফোর্সের একক কি হয়, নিউটন। আর 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 মানে ডিস্টেন্স, ডিস্টেন্সের একক কি হবে, মিটার। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো এটা কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটাই এখানে লিখে দিতে পারতাম।
চাইলে মুখস্থ করে রাখতে পারিস, আর যদি না চাস তো এইখান থেকে এখানে বের করতে কতক্ষণ লাগে, বারবার যদি বের করতে থাকিস অভ্যাসই হয়ে যাবে, তাই তো? ওকে, এফসাইলনের যা একক এফসাইলন নটেরও তাই একক, একই জিনিসই। এফসাইলন আর এফসাইলন নট একই জাতীয় রাশি, শুধু এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। হুম, তাহলে এর এককও যদি বলা যায় ওটাই হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। বোঝা গেল কিনা বল? তাহলে কে এর একক মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছিলাম, সেই কেটাকে তুই এফসাইলন বা এফসাইলন নট বলতে পারিস। পারিস কিভাবে? ওই যে এফসাইলন মানে হচ্ছে কে এফসাইলন নট, তাই না? তাহলে কে মানে এফসাইলন বা এফসাইলন নট, তার মানে ইউনিটলেস, একক বিহীন। বুঝতে পারলি কিনা? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ওই হচ্ছে একক বিহীন। বল বুঝতে পেরেছিস এতদূর পর্যন্ত? আচ্ছা, আরেকটা বিষয়, আমি এখানে 1/4 পাই এপসাইলন নট কেও এসআই ইউনিট লিখে রেখেছি। এরও যদি ইউনিটটা বের করতে হতো তাহলে কি করে বের করতাম? 4 পাই এর তো ইউনিট নেই, ইউনিট আছে এপসাইলন নটের। তাহলে 1 বাই নিচে যদি ইউনিটটা থাকতো, এই ইউনিটটা যদি নিচে থাকতো তাহলে উল্টে যেত। তাহলে 1/4 পাই এপসাইলন নট এর একক যদি বের করতাম তাহলে এটাকে উল্টে লিখতাম কুলম্ব পাওয়ারে -2 নিউটন মিটার 2। খুব কঠিন? অনেকটাই কঠিন, পারা যাবে না এগুলো, তাই না? অনেকটাই কঠিন, এগুলো পারা যাবে না, এগুলো পিএইচডি করলে পারা যাবে। বোঝা গেল তো একক ফেকক গুলো? আচ্ছা, ডাইমেনশন নিয়ে বলতে হবে আর মাত্রা নিয়ে। যদি মাত্রা বের করতে দেয় তোকে, যে এপসাইলনের মাত্রা বলো, এই যে এপসাইলনের মাত্রা, তুই কি বলবি? উপরে চার্জের মাত্রা বলবি, তার আবার স্কোয়ার করবি। নিচে বলবি ফোর্সের মাত্রা, তারপরে বলবি ডিস্টেন্সের মাত্রা, তার আবার স্কোয়ার আছে। ব্যাস মাত্রা বের কর। কিউবের মাত্রা তুই একটু আগেই বললাম আমি তোদেরকে, আইটি, সো আই স্কোয়ার টি স্কোয়ার। ফোর্স মিনস এমএলটি -2 অ্যান্ড এল স্কোয়ার। হয়ে গেল, সাজিয়ে গুছিয়ে লিখে দিলি এই মাত্রা। এবার যদি বলো 1/4 পাই এপসাইলন নটের মাত্রা বলো, তো আবার তুই ওটাকে উল্টে দিলি, 4 পাই এর তো আর মাত্রা নেই, এপসাইলন নটের মাত্রা, তো এটাকে উল্টে দিতে হবে শুধু। পারা যাবে কিনা এসব? তো এই বেসিক বেসিক জিনিসগুলো এইটুকু জায়গাতে ছিল। ওকে, কুলম্বের সূত্র, হ্যাঁ বল। হ্যাঁ, এসআই ইউনিট, এগুলো সব আমি এসআই বলছি, এপসাইলন নট সিজিএস এ নেই। এপসাইলন নট যখন ফর্মুলা লিখেছিলাম মনে করে দেখ, সিজিএস পদ্ধতিতে এপসাইলন আমি লিখিনি, কে লিখেছিলাম জাস্ট এসআই পদ্ধতিতে, শুধু এপসাইলনের গুরুত্ব 1 হয়ে গেছিল, কেটাকে 1 ধরেছিলাম বাই মাধ্যমে। হয়েছে? অসুবিধা আছে কি? আচ্ছা, আমি কি বলছিলাম, হ্যাঁ বলতে চাইছিলাম এটাই, যে কুলম্বের সূত্র যখন অ্যাপ্লাই করব, আমরা বললাম যে কুলম্বের সূত্র তখনই অ্যাপ্লিকেবল যখন দুজনের মধ্যে কিছুটা ডিস্টেন্স থাকবে, তাই তো? এবার এই যে ডিস্টেন্সটা, এটা অনেক বেশি হতে পারে, অনেক কম হতে পারে। যদি আমি অ্যাটমিক লেভেলে চলে যাই তাহলে ওদের মধ্যে ডিস্টেন্স অনেক কম হবে। তো নিউটনের এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল যদি তুই যে ডিস্টেন্সটা নিচ্ছিস সেটা যদি 10⁻⁻15 মিটারের থেকে বেশি হয়। 10⁻⁻15 মিটার, এই রেঞ্জের থেকে বেশি হতে গেলেই কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল। যদি এর থেকে ছোট দূরত্বে চলে যাস তাহলে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। যেমন নিউক্লিয়াসের ভিতরে কুলম্বের সূত্র কাজ করে না। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন প্রোটন নিউট্রন এদের মধ্যে যে ডিস্টেন্স 10⁻⁻15 মিটার থেকে অনেক কম, ফলে ওখানে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এক্সপ্লেন করা যাবে না। বোঝা গেছে? কোথায় এক্সপ্লেন করা যাবে? ওর থেকে বেশি ডিস্টেন্সের ক্ষেত্রে এক্সপ্লেন করা যাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে বিন্দু আধানের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। বিন্দু আধান, তো বিন্দু আধান তুই কিভাবে নিবি? এরকম একটা বস্তু নিয়েছি, এখানে একটা বস্তু নিয়েছি, ফুটবল নিয়ে নিয়েছি ধর। এই ফুটবল দুটোকেও তুই বিন্দুর মতো ইমাজিন করতে পারিস যদি এদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হয় তবে। তাহলে বিন্দু হচ্ছে পার্সপেক্টিভ, তুই যখন ডিস্টেন্স অনেক বেশি নিবি তখন আমিও বিন্দুর মতো কাজ করব। আমার এখান থেকে শুরু করে ধর যে মহাকাশে তুই একটা তারা দেখতে পাচ্ছিস, অত দূর পর্যন্ত তুই ডিস্টেন্স নিবি, তাহলে ওর ক্ষেত্রে আমি বিন্দুর মতো কাজ করছি। তাহলে বিন্দু তখনই হতে পারে যখন ডিস্টেন্সটা খুব বেশি হবে। তাহলে দুটো সূত্র, এক যে বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল, অ্যান্ড সেকেন্ড সেটা হচ্ছে 1 ফার্মি বা 10⁻⁻15 মিটার এর থেকে বেশি রেঞ্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? সব এগুলো লেখা আছে, কুলম্বের সূত্র কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি, সবকিছু এগুলো লেখা আছে। ওকে, তাহলে আমি তোদেরকে এতক্ষণ পর্যন্ত তড়িৎভেদ্যতা, পরাবৈদ্যুতিক ধ্রুবক এইসব বিষয়ে বললাম। হুম, এবার কুলম্ব, এক কুলম্ব আর এক স্ট্যাট কুলম্ব। কুলম্ব কিসের একক ছিল? তড়িৎ আধানের একক ছিল। এসআই পদ্ধতিতে ছিল কুলম্ব আর সিজিএস পদ্ধতিতে ছিল স্ট্যাট কুলম্ব। তো এক কুলম্ব, এই এই রাশিমালাটার সংজ্ঞা তৈরি করব। হ্যাঁ, এটা আমরা জানি যে এক কুলম্ব মানে কত, 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। তো যাই হোক, আমি এখানে কি কি প্রকাশ করতে চাইছি, আমি এখানে এক কুলম্বের সংজ্ঞা প্রকাশ করতে চাইছি। এক কুলম্ব বলতে আমরা কি বুঝবো, সংজ্ঞা তৈরি করব। সংজ্ঞাটা খুব সহজে তৈরি করা যাবে। দেখ, এসআই পদ্ধতি, তো কুলম্ব বলেছি মানে এসআই পদ্ধতি। তো আমরা এটা জানি যে বায়ু মাধ্যমে এরকম হয়, এরকম এরকম হয় না বায়ু মাধ্যমে? এরকম হয়। দেখ, যদি আমি Q1 = Q2 = Q ধরি, যদি ধরি, এবং যদি আমি আর কে 1 মিটার বলি, এবং এফটাকে যদি আমি 9 × 10⁻৯ নিউটন ধরি, যদি ধরি এমনটা, তাহলে কি ঘটবে সেটা দেখা যাক, তারপরে বাকিটা এক্সপ্লেন করছি। যদি এমনটা ধরে নিই,
তাহলে দেখ এখানে এফ এর জায়গাতে তুই বসাবি 9 × 10⁻19, সরি 9, এখানে অলরেডি আছেই। এটা লিখবি কিউ এর স্কোয়ার আর এটা লিখবি 1 এর স্কোয়ার। সো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু বেরাবে 1, অর কিউ বিকামস +-1। বুঝতে পারলি? হয়ে গেল না 1 কুলম্ব? বল তুই যাকে দিয়ে রিপ্রেজেন্ট করবি। তো এই যে 1 বেরালো, এসআই পদ্ধতিতে কিউ এর মান 1 বেরালো, মানে এটা 1 কুলম্ব বেরালো। তো 1 কুলম্ব তুই কখন পাবি দেখ, যদি ভালো করে শোন, যদি দুটি সম আধান এবং সমজাতীয়, আমি ধরে নিচ্ছি দুজনেই পজিটিভ, ধরে নিচ্ছি দুটি সমপরিমাণ এবং সমজাতীয় বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বের ব্যবধানে থেকে যদি একে অপরের উপর 9 × 10⁻9 নিউটন বল প্রয়োগ করে, তবে ওই আধান দুটোর প্রত্যেকটি হয়ে যাবে 1 কুলম্ব। বোঝা গেছে? এবার যখন আমি সমজাতীয় আধান বললাম, মানে ওদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, তো বলে দিবি 9 × 10⁻9 বিকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে? অসুবিধা আছে বুঝতে? আর একবার বলে দিচ্ছি, শুনে নে। বললাম এরকমই। এর কি এখানে ভালো লেগে গেছে? কি ব্যাপার, আমাকেও ধোকা দিয়ে দিচ্ছে, খেলছে দেখ। হ্যাঁ, যাই হোক, কি বলছিলাম যেন, দুটি সমপরিমাণ এবং সমজাতীয় বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বের ব্যবধানে থেকে যদি একে অপরের উপর এই পরিমাণ বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে ওই বিন্দু আধান দুটোর প্রত্যেকটি হবে 1 কুলম্ব। হয়ে গেল 1 কুলম্বের সংজ্ঞা। সংজ্ঞাটা জানাও প্রয়োজন, এখন বলবি যে সংজ্ঞা তো পরীক্ষা দিবে না, ওইখান থেকে কোশ্চেন তৈরি করবে। হয়তো 1 কুলম্বের সংজ্ঞা নিচের কোনটা সঠিক, কয়েকটা সংজ্ঞা তৈরি করে দিল, 4টা সংজ্ঞা তৈরি করে দিল, একটু ধর চেঞ্জ করে দিয়েছি, তুই বলতে পারলি না। একই রকম ভাবে যদি আমাকে 1 স্ট্যাট কুলম্ব বের করতে হয়, দেখবি ভালো করে, স্ট্যাট কুলম্ব মানে কোন পদ্ধতি? সিজিএস। আর সিজিএস পদ্ধতি এফ ইকুয়াল টু, তুই কি জানতি, 1/k q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। কেটাকে আমি 1 করে দিতে পারি ফর বায়ু মাধ্যম। আচ্ছা, বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1। তাহলে দেখ, যদি আমি q1 ইকুয়াল টু q2 ইজ ইকুয়াল টু q ধরি এবং r ইকুয়াল টু 1 সেন্টিমিটার ধরি এবং f ইকুয়াল টু যদি আমি 1 ডাইন ধরি, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু q স্কয়ার বাই 1 স্কয়ার হচ্ছে, মানে q ইকুয়াল টু +-1, মানে আবার 1 স্ট্যাট কুলম্ব বেরিয়ে গেল। তাহলে এখন সংজ্ঞা কিভাবে হচ্ছে দেখ, যে সমপরিমাণ এবং সমজাতীয় বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বের ব্যবধানে থেকে যদি একে অপরের উপর 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে ওই আধান দুটোর প্রত্যেকটি হয়ে যাবে 1 স্ট্যাট কুলম্ব। খুব কঠিন জিনিস, পারা যাবে নিশ্চয়ই? তাহলে ফর্মুলা থেকে সংজ্ঞা তৈরি হয়ে গেল, 1 কুলম্ব এবং 1 স্ট্যাট কুলম্বের সংজ্ঞা। এগুলো সব এক্সপ্লেন করে দেওয়া আছে, দেখবি তোরা। ঠিক আছে? একটা প্রবলেম দেওয়া আছে, দেখ প্রবলেম 1, কোশ্চেনটা পড় সবাই। বললি অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, পরাবৈদ্যুতিক ধ্রুবককে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমি বল? পরাবৈদ্যুতিক ধ্রুবককে রিপ্রেজেন্ট করেছি কে দ্বারা। তাহলে অভ্রের ক্ষেত্রে কে দিয়ে দিয়েছে 5.4। দেন তোর কাছে জানতে চাওয়া হলো সিজিএস পদ্ধতিতে অভ্রের তড়িৎ ভেদ্যতা নির্ণয় করো। ও এসআই এবং সিজিএস দুটো পদ্ধতিতেই তড়িৎ ভেদ্যতা নির্ণয় করতে বলেছে, তাই তো? চল তাহলে করি। যদি প্রথমে আমি এসআই পদ্ধতিতে বের করি, এসআই পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতা মানে এপসাইলন, আর এপসাইলনকে লেখা যায় কিভাবে, কে ইন্টু এপসাইলন নট। এটা 5.4 আর এপসাইলন নট মানে কত, 8.854 ইন্টু 10⁻⁻12 ইউনিট কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। আমার মুখস্থ হয়ে গেছে, তোদেরও হয়ে যাবে, বারবার করতে করতে মুখস্থ হয়ে যাবে। ব্যাস, এটাকে গুণ করতে হবে, বুঝতে পারছিস গুণ হাতে করা মুশকিল, তাই না? তো অপশন থাকবে, অপশন টেস্ট করার চেষ্টা করব। তুই এটাকে ধরে নিবি 9, এটাকে ধরে নে 5.5 বা 5, 5 নং 45, ওর আশেপাশে কিছু হবে। অপশনে একটা গ্যাপ দিয়ে দিবে বিশাল বড় বড়, একটা 45 দিবে, তো একটা 90 দিবে, তো একটা 110 দিবে, তো একটা 1-এর কাছাকাছি দিবে। তুই গ্যাপ দেখে বুঝিয়ে নিবি কোনটা হওয়া উচিত। এক্সাক্ট তোকে আর গুণ করতে হবে না কিন্তু ওখানে। আর যদি দেখি যে পাশাপাশি অপশন সব একটু একটু করে, তাহলে গুণ তো করতেই হচ্ছে, উপায় নেই তখন। বোঝা গেছে আমার কথা? তাহলে এটাকে তুই অ্যাপ্রক্সিমেট গুণ করে আনসার নিয়ে আসতে পারবি। সিজিএস পদ্ধতিতে যদি বলে, সিজিএস পদ্ধতিতে এপসাইলন কে ইন্টু এপসাইলন নট যদি লেখা যায়, দেখ সিজিএস পদ্ধতিতে জাস্ট কে আছে, এপসাইলন এর মান জাস্ট 1। সিজিএস পদ্ধতিতে এপসাইলন এর মান কত, 1। তাহলে কে মানে 5.4 আর এপসাইলন নট কত, 1। তাহলে 5.4 মানে সিজিএস পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান 5.4ই হবে। ইউনিট থাকবে অবশ্যই, অবশ্যই ইউনিট আছে। ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে স্ট্যাট কুলম্ব স্কয়ার পার ডাইন পার সেমি স্কয়ার। ব্যাস, এই হচ্ছে ইউনিট, ওখান থেকে তৈরি করলাম। বুঝতে পেরেছিস তো? নেক্সট প্রবলেম দেখ। নেক্সট প্রবলেমটাকে স্টার্ট কর, প্রবলেম 2। এই ধরনের প্রবলেম পরীক্ষা আসার চান্স। প্রবলেম 2, খাতা বের কর, আমার সাথে সাথে করবি প্রবলেম 2টা।
বের করি কোশ্চেনটা পরে এবার। নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকলে 4 ডাইন হয়। ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? শূন্য মাধ্যমে থাকলে বলেছে 9, আর যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে থাকে তাহলে কত? 4 ডাইন। এই তুই নোট পাসনি তো ভিকা যেতে লজ্জা লাগছে? বলতে হবে দাদা দাও হাত পা দিই। হ্যাঁ দেখ, প্রথমে বলা হচ্ছে শূন্য মাধ্যমে, তো শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আমি এরকম ভাবে এফ এয়ার লিখে দিলাম। এটাকে কি লেখা যায়? Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম লেখা যায়। যদি সিজেস পদ্ধতি করিস তবে ঠিক আছে এটা, আর যদি এসআই পদ্ধতি করিস তাহলে 1/4 পাই এপসাইলন নটটাও থাকবে। এখানে ডাইন ডাইন দেওয়া আছে, বুঝতে পারছি সিজেস পদ্ধতি ইউজ করতে হবে, করে দিলাম। আরেকটা বলেছে অন্য কোনো মাধ্যমে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যম, আমি এফ কে বলে দিলাম ওটাকে। তো সেখানে কি হবে? 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? এফ এয়ার দেওয়া আছে 9 আর এফ কে দেওয়া আছে 4, এই তো। তো এটা বাই এটা কর, মানে এফ এয়ার বাই এফ কে যদি করিস তাহলে 9/4 আসবে, আর এটা বাই এটা লিখতে গেলে জাস্ট কে হয়ে যাবে, শর্টে করলাম। এটা এফ এয়ার বাই এফ কে লিখেছি, তাহলে এটা বাই এটা করতে হবে। এটা তো কেটে যাচ্ছে, আর নিচে একটা 1/k, সেটা উল্টে উপরে চলে গেল, কে হয়ে গেল, সিম্পলিফাই করে দিলাম একবারে। ওকে, তাহলে এবার তুই বুঝিয়ে যাচ্ছিস যে কে এর মান হচ্ছে 9/4, পরবর্তী ধ্রুবক কত? 9/4, 2.25, 9/4 বা 2.25। এই ধরনের প্রবলেম থাকবে পরীক্ষায়, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ফোর্স বলে। একটা জিনিস খেয়াল করলি কি, যখন অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম চলে আসলো ফোর্স কমে গেছে, 4 ডাইন কমবে অবভিয়াসলি, কারণ কে দিয়ে ডিভাইড করতে হচ্ছে, একটা সংখ্যা দিয়ে ডিভাইড করছি নিচে, সেই সংখ্যাটা একের থেকে বড়ই আছে আবার, তাহলে তো অবশ্যই কমবে। আচ্ছা তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দে, এটা তো আমি 2 নম্বর প্রবলেম করলাম, এবার আমার একটা প্রশ্নের উত্তর দে তোরা। প্রশ্নটা হচ্ছে বায়ু মাধ্যমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, আধানের মধ্যে ক্রিয়াশীল বল 4 ডাইন, ঠিক আছে? জল মাধ্যমে ফোর্স কত হবে? এবং আমি কে অফ ডাব্লিউ বলে দিলাম 80, মানে জল মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দিলাম 80। কোশ্চেন বুঝতে পেরেছি? শর্টে লিখেছি, আরেকবার বলছি। বায়ু মাধ্যমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 4 ডাইন। এবার ওই আধান দুটোকে যদি আমি জলের মধ্যে ডুবিয়ে দিই সেম দূরত্বে, তাহলে জলের মধ্যে বলের মানটা কত হবে? শিওর? একই তো হবে না, কারণ এখানে ফর্মুলাতে দেখতে পাচ্ছিস কে চেঞ্জ হচ্ছে। করে দেখ, করে দেখ, দেখি কে আগে বলতে পারিস। শিওর? দেখছি। ভুলভাল হলো নাকি? কর কর কর, চেষ্টা কর, তারপরে আমি বলছি। ওকে, তবে তোদের যে ভ্যারাইটি গুলো আসলে সেগুলো বলি। প্রথমে 5 এসেছিল, তারপরে 20, তারপর 1/20, আর 5 আসেনি, কেটে দিলাম। আচ্ছা 20 আর 1/20, সবার 1/20, সবার 1/20, শিওর? হ্যাঁ 20 হবে, ঠিক হবে 1/20। কনফিডেন্স রাখতে হবে না, যে যেটা করছি সেটা আমি যেটা বলবো সেটাতে লাভ দিয়ে চলে যাবি, কাম করা হবে। আচ্ছা বিষয়টা কেমন একটু শুনে নে। আচ্ছা বিষয়টা কেমন একটু শুনে নে, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। যদি বায়ু মাধ্যমে বলে তাহলে কত বলেছিলাম? বায়ু মাধ্যমে বল না রে, বায়ু মাধ্যমে 4 বলেছি। আর জল মাধ্যমে যদি বলি তো জল মাধ্যমে কত হবে তুই জানিস না, কিন্তু এটা বুঝতে পারছিস Q1 Q2 বাই আর স্কোয়ার মানে কত? 4। তো 4/k হচ্ছে, আর কে এর মান আমি 80 বলে দিয়েছি, সো 1/20 নিউটন, সরি ডাইন, 1/20 ডাইন। ছিল কি না? বুঝতে পেরেছিস? যেভাবে খুশি করতে পারিস, আবার এটা বা এটা দিয়ে শুরু করতে পারিস, তোর ইচ্ছা, যেটা খুশি করলেই হলো, একটা ধরা বাঁধা নিয়ম নেই, হয়েছে? চল এবার তাহলে নেক্সট প্রবলেম যাই, প্রবলেম না নেক্সট কনসেপ্টে ঢুকি। এবার এবার বিষয়টাতে ঢুকি। দেখ কুলম্বের সূত্র জানা হয়ে গেছে তো,
কুলম্বের সূত্রটা জানার দরকার ছিল তড়িৎ ক্ষেত্র বিষয়টাকে বোঝার জন্য। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের নামই তো তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র বিষয়টা কি দেখ, মন দিয়ে বুঝবি। তড়িৎ ক্ষেত্র বা একে আমরা বলে থাকি ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ রে, সমস্যা আছে নাকি আগেরটাতে এখনো? ঠিক আছে, তাহলে দেখ এটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এই বিষয়টা কি। যখন কোনো একটা চার্জ, ধরেন আমি ক্যাপিটাল কিউই নিয়ে নিলাম, পার্থ বলছিল ক্যাপিটাল কিউ স্মল কিউ এর মধ্যে কি ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই। ক্যাপিটাল কিউই একটা চার্জ নিয়ে নিলাম ধর। এবার এর আশেপাশে যদি আমি অন্য কোনো একটা চার্জকে রাখি, ধরে নে এরকম একটা চার্জকে এখানে আমি নিয়ে আসলাম, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই একটা কুলম্বীয় ফোর্স কাজ করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল। ডিপেন্ড করবে নেচার কি আছে ওদের, প্লাস মাইনাস কেমন কি আছে। মোট কথা একটা বল তো প্রয়োগ করবে এদের মধ্যে, তাই না? যদি আমি চার্জটাকে এখানে বসাতাম তবুও বল কাজ করতো, এখানে যদি বসাতাম তবুও বল কাজ করতো। চেঞ্জ কোথায় হতো, বলের পরিমাণটা কমে যেত। যত দূরে যাবে বলের পরিমাণ কমে যাবে, কারণ ডিস্টেন্স বাড়ছে। 1/r², আর যত বাড়বে তত কমবে। ম্যাথমেটিক্যালি বোঝা যাচ্ছে, নর্মালিও বোঝা যাচ্ছে। তাহলে যত দূরে যায় না কোনো কমতে থাকবে, বাট প্রভাব তো থাকবে। তার মানে থিওরিটিক্যালি এর যে প্রভাবটা, এই কিউ আধানের যে প্রভাবটা, সেটা অসীম দূরত্ব পর্যন্ত থাকবে থিওরিটিক্যালি। বাট অসীম দূরত্ব যেতে যেতে শূন্যই হয়ে যাবে, প্রায় নেগলিজিবল, শূন্য বলা যাবে না, প্রায় নেগলিজিবল। বোঝা গেছে? তো যতটা অঞ্চল জুড়ে এই কিউ চার্জটা তার প্রভাব দেখাতে পারছে, এফেক্ট দেখাতে পারছে, সেই অঞ্চলটাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ওটা আমার ফিল্ড, বলি না এটা আমার ফিল্ডের মধ্যে চলে এসেছিস, তো এরকম। তো এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ফিল্ড, যতটা ফিল্ড জুড়েও তার প্রভাব দেখাতে পারবে। তড়িৎ ক্ষেত্রের বিষয়টা বুঝতে পেরেছিস? এবার কোনো একটা তড়িৎ ক্ষেত্র, ধর এই একটা অঞ্চল, এই অঞ্চলের মধ্যে কোনো একটা জায়গার আমাকে ইন্টেন্সিটি মেজার করতে হবে, মানে তড়িৎ ক্ষেত্রটা কত বেশি, জোরালো না কম, কতটা, সেটা তো আমাকে মেজার করতে হবে। তো মেজার করার জন্য কিছু রাশিমালার প্রয়োজন আছে। এরকম 3টে রাশিমালা আছে যেটা দিয়ে আমরা মেজার করতে পারি। কি কি রাশিমালা দিয়ে আমরা মেজার করতে পারি, মন দিয়ে শোন। প্রথমেই যে রাশিমালাটা সেটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রকে মেজার করার জন্য কি ব্যবহার করি আমরা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা আমরা বলতে পারি এটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। মানে ইন্টেন্সিটি দিয়ে মেজার করতে পারি, প্রাবল্য দিয়ে। যাকে শর্টে তড়িৎ ক্ষেত্র বলে দেয়। যদি শুধু তড়িৎ ক্ষেত্র বলে বুঝে নিবি প্রাবল্যের কথাই বলছে। বুঝে গেল? তড়িৎ ক্ষেত্র কোনো রাশি নয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা রাশি। তড়িৎ ক্ষেত্র কি একটা জায়গা, একটা অঞ্চল, তো তার ক্ষেত্রটাকে মেজার করার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, শর্টে কি বলে তড়িৎ ক্ষেত্র, হয়েছে। তারপরে একটা রাশিমালা পাবো যার নাম হচ্ছে তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তড়িৎ বলরেখা কি জিনিস এগুলো বলবো, বলরেখা বা বলরেখা। আর একটা পাবো সেটা হচ্ছে তড়িৎ বিভব। দেখ এগুলো কিন্তু বইয়ে লেখা নেই বা আমার নোটেও লেখা নেই, সুতরাং এগুলো মন দিয়ে শুনতে হবে। এগুলো শ্রুতি বাক্যের মতো, বেদ বাক্যের মতো শ্রুতি, মনে রাখ শুনে শুনে। 3টে রাশি দিয়ে মেজার করা হয়, কেউ বলবে না এই বিষয়গুলো, মন দিয়ে শোন। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বলরেখা, তড়িৎ বিভব, 3টে রাশি দিয়ে কাকে মেজার করা হয়, তড়িৎ ক্ষেত্রকে মেজার করা হয়। বোঝা গেছে? আমাদের আলোচনার বিষয় এই চ্যাপ্টারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বলরেখা। তড়িৎ বিভবের জন্য আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই চ্যাপ্টারে এই দুটো বিষয় আমরা আলোচনা করব। সবার প্রথমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে স্টার্ট করি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি করে মেজার করছে দেখ। এই যে অঞ্চলটা যেখানে আমি কিউ চার্জ নিয়েছিলাম, এখান থেকে কতটা দূরে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মেজার করতে চাই। ধর আমি এখানে মেজার করতে চাইছি পি বিন্দুতে, পি বিন্দুতে কিউ চার্জের জন্য আমি প্রাবল্য মেজার করতে চাইছি। তোকে কি করতে হবে বলতো, এখানে একটা টেস্ট চার্জ নিতে হবে। টেস্ট চার্জ বা পরীক্ষক আধান মানে কি, মানে একটা চার্জ নিয়ে নেবো আমরা, যে চার্জটাকে বারবার আমরা ইউজ করব মানটাকে প্রকাশ করার জন্য। সেই চার্জের মানটা হচ্ছে +1 কুলম। এই মানটাকে আমরা ধরে নিয়েছি। যেখানে ওর প্রভাবটা আমরা দেখতে চাই সেখানে কি করবো, +1 কুলমকে বসিয়ে দেবো, দিয়ে দেখবো ওর উপরে কি পরিমাণ ফোর্স কাজ করছে। বুঝে গেছে? এর উপরে যে পরিমাণ ফোর্স কাজ করবে সেই মানটাই হচ্ছে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সিম্পলি বুঝতেই পারছিস, +1 কে যদি আমি এখানে নিয়ে যাই ফোর্সের মান কমে যাবে, ওখানে নিয়ে গেলে ফোর্সের মান আরো কমে যাবে, তাই না? তো এই +1 কে কি বলা হয়, পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। এই টেস্ট চার্জ বা পরীক্ষক আধানকে আমি বসিয়ে দিলাম পি বিন্দুতে। তাহলে এর উপরে কি পরিমাণ ফোর্স কাজ করছে, ডিস্টেন্সটাও তো দরকার আছে, তাই না? সাপোজ ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে এর উপরে যে ফোর্স কাজ করছে এফ, তাকে আমরা বলবো 1 বাই, যদি আমি সিজে এসআই পদ্ধতি বলি, 1/4πε0 কিউ ইন্টু 1 ইন্টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। কি বুঝতে পেরেছিস? Q1 Q2/r², Q1 Q2, এই যে Q1 Q2/r²। এখন বলবি এখানে কে কোথায় গেল, যখন আমি কে লিখবো না তখন আমাকে আর প্রশ্ন করবি না, বুঝে যাবি আমি বাই বন্ধমে করছি, ওটা নিয়ে ঝগড়া করে লাভ নেই, ঠিক আছে? তো এই হচ্ছে এইভাবে বের করবো। তাহলে রাশিমালাটা অ্যাকচুয়ালি কি বেরোলো দেখ, রাশিমালাটা অ্যাকচুয়ালি বেরোলো 1/4πε0 ইন্টু Q/r²। তাহলে 1 নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নাই, যার জন্য বের করছি সেটা বাই আর স্কোয়ার। বোঝা গেছে? এটাকে আলাদা করে এফ না লিখে লেখা হয়েছে ই, ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলি আমার কথা? এফ না বলে কি বলা হয়েছে এটাকে, ইলেকট্রিক ফিল্ড। ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। কিন্তু যখন আমি একক চার্জ নিয়ে নেবো, একক চার্জের উপর যে পরিমাণ বল কাজ করবে তাকেই বলবো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। হয়েছে? তাহলে ইটাকে এরকমও লেখা যেতে পারতো যে ই মানে হচ্ছে এফ বাই স্মল কিউ। বুঝলাম না,
এখানে যদি আমি 1 না নিয়ে যদি আমি স্মল কিউ নিয়ে নিতাম, তাহলে এদের মধ্যে কি পরিমাণ বল কাজ করতো? এই পরিমাণ বল কাজ করতো, তাই না? আমি যদি একে স্মল কিউ দিয়ে ডিভাইড করে দিতাম তবেই তো আমি পেয়ে যেতাম। বুঝতে পেরেছিস? তো যদি +1 না থেকে কোনো চার্জ থাকে, তাহলে সেই চার্জ দিয়ে ফোর্সটাকে ডিভাইড করে দিতে হবে। বুঝতে পারলি না? আরেকবার বলি, এখানে আমি কি করেছিলাম? +1 নিয়েছিলাম না? নিলাম না +1, কি নিয়েছি? স্মল কিউ। তাহলে এদের মধ্যে কি পরিমাণ বল কাজ করছে? এইটা। কিন্তু আমি যদি এখানে +1 নিতাম, মানে কিউবের উপর যদি এই পরিমাণ বল কাজ করে, তাহলে একের উপর কত বল বল কাজ করবে? কিউ দিয়ে ডিভাইড করবো। তাহলে এই পুরো এফটাকে কিউ দিয়ে ডিভাইড করলাম, ঐকিক নিয়ম। কিউ দিয়ে ডিভাইড করলে তো এটা পাবো। তাহলে এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, দুটোই মনে রাখতে হবে তোকে, দুটোই কাজে লাগবে। বোঝা গেছে নিশ্চয়ই এতদূর পর্যন্ত? আচ্ছা, যদি নতুন রাশি পেয়ে গেছি, তাহলে এই রাশিটার আমাকে যদি একক জানতে চাই, একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখান থেকেও বের করতে পারিস, এখান থেকেও বের করতে পারিস। সুবিধা হচ্ছে এখান থেকে বের করা, নিউটন বাই কুলম, নিউটন পার কুলম। এখান থেকেও বের করতে পারিস, তবে সমস্যা কি হবে? তোকে আবার এপসাইলন নটের এককটা আবার বের করতে হবে, তো মুখস্থ নেই। আবার তুই কুলম্বের সূত্রে যাবি, এপসাইলন নট বের করবি, তারপরে এনে এখানে বসাবি, তো একটু সময় লেগে যাবে, আসবে তো এটাই। তো এখান থেকে আমার ইজিলি হয়ে গেল। ডাইমেনশন খুব সহজে বের করা যাবে এখান থেকেই। মাত্রা, ই এর মাত্রা মানে ফোর্সের মাত্রা, যাকে বলবো এমএলটি -1 -2। আর নিচে কি? আইটি, তা আইটি মানে এটা -3 হয়ে গেল, আই ইনভার্স হয়ে গেল। ঠিক আছে? ধরতে পারছিস না? গুলিয়ে যাচ্ছে, বললে বলবি আমি ধীরে ধীরে করবো, অনিন্দিতা। ঠিক আছে? ওকে। তাহলে নতুন রাশিমালা জানতে পারলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার ইউনিট নিউটন পার কুলম। সিজিএস আর বলিনি, ডাইন পার স্ট্যাট কুলম। আচ্ছা, তারপরে মাত্রাও দেখে নিলি তোরা, মুখস্থ করে যেটা করার দরকার নেই, বের করে নিতে হবে, তাই তো? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে ক্লিয়ার। এবার যদি কখনো একটা জিনিস লেখা আছে দেখবি, দেখাও যে 1 নিউটন পার কুলম ইকুয়াল টু 1 ভোল্ট পার মিটার, লেখা আছে দেখ নিচের দিকে, 1 নিউটন পার কুলম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট পার মিটার। এটা আপাতত মুখস্থ কর, যখন আমি তড়িৎ বিভব চ্যাপ্টার করাবো তখন এটা বুঝাবো, কারণ ভোল্ট তড়িৎ বিভব চ্যাপ্টারে আছে, কনসেপ্ট শেখাবো ওখানে। তারপরে এই জিনিসটা প্রমাণ করে একবার শুধু আমাকে মনে করিয়ে দিবি তখন, যদি ভুলে যাই আমি। ঠিক আছে? তড়িৎ বিভবের একক ক্লাস 10এই পড়েছিস তোরা এটা। এই হলো। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে নিয়ে একটু নাড়াচাড়া করবো, এগুলো তো পরে যাবো। আগে এটাকে নিয়ে অনেক কিছু জানার আছে, এটাকে নিয়ে এখন নাড়াচাড়া করবো। একটা প্রবলেম দেখ এই রিলেটেড, কোশ্চেন দেওয়াই আছে। প্রবলেম নাম্বার কত? আবার প্রবলেম নাম্বার 1। দেখ কোশ্চেনটা, বুঝবি। এই একটা কোশ্চেন কিন্তু খুব কনসেপচুয়াল, সময় লাগবে বোঝাতে। এই একটা যদি বুঝে যাস তাহলে অনেকগুলো কোশ্চেন করতে পারবি। প্রবলেম 1, পড় ভালো করে, সবাই পড়। কে আগে পড়ছিস বলবি। হ্যাঁ, অনেকটা এই ধরনের ছিল। আবার পড়। হলো, পড়া হলো, সবার পড়া হয়ে গেছে, আর একবার পড়। হলো, মোটামুটি একটু ধারণা হয়েছে। এবার দেখ এদিকে, কোশ্চেনে বলা হয়েছে এরকম, -20 ইউনিট কুলম, স্ট্যাট কুলম কি আছে না আছে পরের বিষয়, এসআই সিজিএস বলেনি। তুই কি করলি? -20 ইউনিট, এই যে চার্জটা ঋণাত্মক আধান বলেছে তো, সেই জন্য মাইনাস। এখান থেকে কত দূরে? 80। দেখছিস তো এতবার পড়ানোর পরেও 50 সেমি দূরে কত? 80 ইউনিটের একটা চার্জ আছে। হুম, এই হচ্ছে কোশ্চেন, মানে এই কোশ্চেনের একটা বিবৃতি। এবার কি জানতে চেয়েছে বলতো? বলেছে যে এর সংযোজক সরল রেখার উপর, সংযোগ সরল রেখা মানে জয়েন তো করেই দিয়েছি, সেটা এদিকেও হতে পারে ওইদিকেও হতে পারে। বলেছে কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। বিষয়টা বুঝতে পারছিস? তা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য কেনই বা হবে, কিভাবে শূন্য হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা বিষয়, ঠিক বলেছিস। দেখ আমি বলছি শোন, মাঝে হলে হবে, তাই তো? আচ্ছা আমি বলি, ধর এখানে 50 কুলম চার্জ আছে, এখানেও 50 কুলম চার্জ আছে। তাহলে এখানে যদি আমি একটা +1 কে ইমাজিন করে নিই, এই +50 এই +1 কে বলবে যে আমার কাছে আয়, কি বলবে? দূরে যা, বিকর্ষণ করবে। যে পরিমাণ বল দিয়ে অ্যাপ্লাই করবে, এটা মাঝে আছে মনে কর, এই 50 + 50 থেকে সেই পরিমাণ বল দিয়ে এদিকে বিকর্ষণ করবে। তো দুজন দুজনকে ক্যান্সেল আউট করলে এর উপরে কোনো বল থাকছে না, মানে লব্ধি বল শূন্য, মানে তড়িৎ ক্ষেত্র শূন্য। এই কেসটাতে মাঝে হচ্ছে, ওখানে কি দুজন সমান সমান আছে? তাহলে মাঝে হওয়ার তো প্রশ্ন আসছে না। এবার দ্বিতীয়ত, যদি এটা প্লাস না হতো, ভালো করে শুনবি কিন্তু, এটা মাইনাস,
এবার বল এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি শূন্য হতো? কেন হতো না? কারণ এই প্লাস যেমন একে ঠেলছে, ও মাইনাস ও প্লাসকে টানছে, দুজনে একই দিকে, তাহলে লব্ধি বল তো পাওয়া যাচ্ছে, জিরো কেমন করে হলো? তাহলে মাইনাস প্লাস হয়ে গেলে এদের মিডিলে তো তুই কোথাও পাবি না, এতটুকু ক্লিয়ার। কারণ তুই যেখানে ইমাজিন কর, এখানে ইমাজিন করলে এই ঠেলে দিবে, ও টেনে নিবে, লব্ধি বল হয়ে যাচ্ছে। এখানে থাকতে গেলে এ টেনে নিবে, এ ঠেলে দিবে, এখানে হবে না। তাহলে হতে পারে হয় এদিকে, আর না হয় এদিকে। এবার কোন দিকে হবে সেটাও একটা বিষয়, এখানেও কিন্তু ভাবতে হবে। তুই যদি নাও বুঝতে পারিস কোন দিকে হবে, আনসার তো অটোমেটিক চলে আসবে, কিন্তু তুই যদি বুঝে যাস তোর কাজটা খুব তাড়াতাড়ি হবে। দেখ বিষয়টা বলি, মন দিয়ে বুঝতে হবে। পার্থ কোন দিকে বললি? ওই দিকে বললি, আচ্ছা এইদিকে হচ্ছে না, ওই দিকে বলছো, ঠিক আছে, ওর কথাটাও শুনবো। আমি দুই দিকে বসিয়ে দেখি, হ্যাঁ দাঁড়া। এইদিকে হবে, হ্যাঁ এইদিকে, ঠিক আছে, তোর কোন একটা হবে আমি বুঝে গেছি, এদিকে না তো এদিকে হবে। মোট কথা আমি বলে দিলে তুই বলে দিবি কোন দিকে হবে। তুই হচ্ছে লটারি কাটছিস, ক্যালকুলেশন করছিস না, লটারি কেটে বলছিস যে এদিকে না তো ওদিকে। 1 থেকে 10 গুনতে থাক, যেদিকে 10 হচ্ছে সেদিকে হবে, এদিকে, একদম পার্মানেন্ট লক। লক মানে লজিক ছাড়া, মানে ঢিল ছাড়ার মতো ভাগ্যে। কি লজিকটা কি? পার্থর লজিক সবাই শোন আগে। হ্যাঁ, ঠেলবে, এও ঠেলবে, আর এ টানবে, এইদিকে যদি থাকে এই আকর্ষণ করবে, ও ঠেলবে, তাহলে জিরো হওয়ার সম্ভাবনা আসবে। আচ্ছা যদি এখানে রাখতাম আমি, তাহলে 80 একে ঠেলবে, আর মাইনাস একে টানবে, -20 আছে বলে ওটা কম হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে লজিকটা কাছাকাছি যাচ্ছে। এবার আমি বলি শোন, কোন দিকে হবে। যদি আমি এখানে ধরি, প্রথমত এখানে ধরে নিলাম, ধর কোন এক জায়গায় হবে, এইসব জায়গায় ধরে নিলাম, সরলরেখার উপরে না, মাঝে হবে না। এখানে যদি ধরে নিই, পি বিন্দু বলে দিলাম, তাহলে এর উপরে -20 তো এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছেই, সেটাকে আমি F20 দিয়ে প্রকাশ করছি আপাতত। আর 80 নিউটন কি করবে, এর উপরে কি করবে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, কারণ পজিটিভ আর এখানে +1 আছে, তড়িৎ ক্ষেত্র বের করছি মানে +1 ইমাজিন করেছি আমি। তো এর উপরে কি বল, ফোর্স ফোর্স অ্যাপ্লাই করছি F80। যদি এরা সমান হয়ে যায় তবেই জিরো হবে। বিষয়টা হলো সমান হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা তোকে দেখতে হবে। সমান হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখ, এখানে কিউবের মান কত 20, ডিস্টেন্সটা কম, আদান কম ডিস্টেন্স কম, এখানে আদান বেশি ডিস্টেন্স বেশি। আমি জানি কিউ বাই আর স্কোয়ার হয়, মানে এফ প্রপোর্শনাল টু কিউ বাই আর স্কোয়ার, এফ নয় ই প্রপোর্শনাল টু কিউ বাই আর স্কোয়ার হয়। তো দেখ এখানে কিউটা কম আছে ঠিকই 20, কিন্তু ডিস্টেন্সটাও কম আছে। ডিস্টেন্স যদি কম হয় তাহলে ডিভাইড করতে গেলে পুরো টার্মটা বড় হতে পারে, তাই না? এই দুটোর সাথে কম্বাইন করছি আমি। প্রথমে যদি এটাকে নিই, ওপরে 20 ছোট এবং ডিস্টেন্সটাও ছোট, ওটার ক্ষেত্রে যদি দেখিস আধানের মান বড়, 80 বড় এখানে, এবং ডিস্টেন্সটাও বড়, তাহলে একটা 20 বাই ছোট ডিস্টেন্স আর একটা 80 বাই বড় ডিস্টেন্স, এর থেকে বেশি আর সহজ কি বোঝাবো দেখ, ঠিক আছে? তুই বল এই দুটো সমান হওয়ার সম্ভাবনা আছে কি? ছোটটাকে যদি ডিভাইড, দেখ ছোট সংখ্যা দিয়ে ডিভাইড করছি মানে এটা বড় হতে পারে, আর বড় দিয়ে ডিভাইড করছি মানে এটা ছোট হতে পারে। তাহলে একটা সময় ছোট বড় হতে হতে কম্বাইন তো হতে পারে, কারণ 20 ছোট হয়ে আছে, এটা বড় হওয়ার সম্ভাবনা আসছে, 80 বড় হয়ে আছে, ছোট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে হতে পারে। তার মানে এই দিকটাতে হতে পারে। এখন ওই দিকটাতে হতে পারে কিনা সেটা একবার চেক করে নি, এই একই রকম লজিক খাটিয়ে। এখানে চলে আয় এবার, এই যে পয়েন্টটা কিউ পয়েন্ট মনে কর, কিউ পয়েন্টে 80 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে 80 ইউনিট ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে উপরে 80, নিচের ডিস্টেন্সটা কত, ছোট, ঠিক আছে? এখানে 20 যদি অ্যাপ্লাই করে ডিস্টেন্স কত হচ্ছে, বড়, তাহলে 20 বাই বড়, বুঝতে পারলি? এবার দেখ ছোট দিয়ে ডিভাইড করলে বড় হচ্ছে, একে তো 80 বড় ছিলই, আবার একটা বড় সংখ্যা গুণ হচ্ছে এখানে, তাহলে আরো বড় হয়ে যাচ্ছে। ছোট তো আছেই, বড় দিয়ে ডিভাইড করে আবার ছোট হয়ে যাচ্ছে, তাহলে ছোট সমান হওয়ার তো সম্ভাবনা এখানে আসছেই না। বুঝা গেল? সম্ভাবনা কোথায় আসছে, এখানে। তাহলে পার্থ লজিক ঠিক করে গেছে। ওকে, তাহলে এবার দেখ, তুই যখন এটা বুঝে গেলি, তাহলে তুই এবার ধরে নে যে -20 থেকে কতটা দূরে এক্স ডিস্টেন্স দূরে, তুই জানিস না কতটা দূরে হবে ওটা, সমানটা কত দূরে হবে তুই জানিস না, তুই ধরে নিলি এক্স ডিস্টেন্স দূরে। তাহলে এক্স ডিস্টেন্স দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি শূন্য হয়, তাহলে আমি প্রথমে বের করছি ই 20 ইউনিটের জন্য যদি বের করতে চাই, তো 1/k, ওগুলো গুলিমার 20/x², লিখবো, বাই মাধ্যমে k 1 হয়ে গেল, আর কিউ বাই আর স্কোয়ার করেছি। একই রকম ভাবে 80 ইউনিটের জন্য যদি বের করতে চাই, তাহলে 80 ডিভাইডেড বাই ডিস্টেন্স বল, আচ্ছা এক্স প্লাস 50 স্কোয়ার, ঠিক আছে? দুটোকে সমান করবি বলেছিস তুই, কারণ সমান হতে গেলেই লব্ধি জিরো হবে, অপোজিটে কাজ করছে, হয়ে গেল। বুঝতে পারলি কিনা বল? এটাকে তোদের সমাধান করা তোদের কাজ। কিভাবে সমাধান করবি, a² প্লাস 2ab প্লাস b², এইভাবে যদি করতে শুরু করিস তাহলে দিন পার হয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা কেটে দিলাম 0 0, তারপর আচ্ছা এখানে কেটে দিলাম 4 হলো, ব্যাস এবার রুট ওভার করে দিলি 1/x 2/50 প্লাস এক্স। ঠিক আছে, ব্যাস এবার বাকি কাজটা করে নিবি তোরা। কোনাকুনি গুণ কর, এক্স এর মান কত আসছে 2x, x ইকুয়াল টু 50, তার মানে এখান থেকে 50 সেমি দূরে। বুঝা গেছে? তুই যদি আনসার লিখিস, অপশনে আনসার এরকম নাও থাকতে পারে, 50 নাও থাকতে পারে, অপশনে বলে দিতে পারে যে 100 সেন্টিমিটার দূরে 80 ইউনিট আধান থেকে। এটাও কিন্তু ঠিক, 80 ইউনিট আধান থেকে কত দূরে হচ্ছে, এখানে তো 50 আছে, +50 মানে 100 ইউনিট দূরে। এরকম অপশন থাকতে পারে, তুই যেটা করলি সেটা নাও থাকতে পারে। বোঝা গেছে? চল কর নিজেদের মতো করে, লিখে লিখে করা আছে যদিও, নিজেরা কর আবার। অনিন্দিতার প্রশ্ন হচ্ছে যে কোথায় লিখবো, কিভাবে লিখবো, লেখাটা একটু বলে দিস। শোন, তুই লিখতে পারিস 20 ইউনিট থেকে 50 সেমি দূরে, তো 50 সেমি দূরে এদিকে হতে পারে, ওদিকে হতে পারে, এই দিকে গিয়েছি, তাহলে তোকে বলতে হবে 80 ইউনিটের বিপরীতে, 20 ইউনিট থেকে 50 সেমি দূরে 80 ইউনিটের বিপরীতে, প্রবল শূন্য হবে। অথবা 80 ইউনিট থেকে 100 সেমি দূরে 20 ইউনিটের দিকে, 0 হবে। বোঝা গেছে? মাইনাস প্লাস বলতে, হ্যাঁ ওরকম ভাবে তুই লিখতে পারিস, -20 ইউনিট বলেছে এখন, লিখতে পারিস। বুঝতে পেরেছিস? কর। আরে থেমে যা, এবার দেখ এদিকে। বলছিলাম আমি যেটা কুলম্বের উপপাদ্য, এবার কুলম্বের সূত্র শিখলাম, এবার কুলম্বের উপপাদ্য, মানে কুলম্বের সূত্রকেই কিছুটা কাজে লাগানো হয়েছে, ভালো করে শোন। কুলম্বের উপপাদ্য, মনে কর একটা বড় আকারের আহিত বস্তু নিয়ে নিয়েছি, যার মধ্যে চার্জ আছে কিউ চার্জ, একটা গোলক আছে, এই গোলকের মধ্যে প্লাস কিউ মানে প্লাস চার্জ ছড়িয়ে আছে, টোটাল কত +q, টোটাল চার্জ হচ্ছে কিউ, এর মধ্যে ছড়িয়ে আছে, ঠিক আছে। এর সেন্টার হচ্ছে এটা ও, এবং সেন্টারের খুব কাছে, ধরুন আমি বোঝানোর জন্য এখানে দূরে করলাম পি বিন্দু, খুব কাছে মানে এর একদম কাছে, সারফেসের কাছে, এই বিন্দুতে যদি তোকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হয়, ই যদি বের করতে হয়, তাহলে তুই এরকম ভাবে বের করতে পারিস যে ই হচ্ছে 1/k∈0 ইন্টু সিগমা। ভালো করে শোন কি লিখছি আমি, কুলম্বের উপপাদ্য কি বলা হচ্ছে, 1/k∈0 ইন্টু সিগমা, যেখানে সিগমাটাকে বলা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে q/a, আধানের তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে টোটাল চার্জ বাই এ, এ মানে আমি যদি 4πr² বলে দিই, রেডিয়াসটা আর মনে কর 4πr² বলতে পারি তো, ব্যাস এখানে বসাতো, দেখতো কি আসছে, q/4πr² আসছে। তাহলে সাজিয়ে গুছিয়ে যদি লেখা যায় 1/4πk∈0 r², দেখ ওই ফর্মুলাই আসলো যেটা কুলম্বের সূত্র থেকে করেছিলাম, একই জিনিস আসলো। কিন্তু তোদের মনে এই প্রশ্নটা এখনো আসেনি যে কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে তো বড় গোলাকার একটা বস্তু, তা আবার দূরত্ব যদি বেশি হয়, তাও হয় দূরত্ব খুব কাছে, তাহলে কুলম্বের সূত্র কি করে হলো, এই কুলম্বের সূত্রের রূপটা কি করে আসলো, 10⁻⁻15 মিটারের থেকে বেশি হতে হবে, তো এখানে দূরত্ব তো যতই কাছে থাকুক বলতে, তুই যদি নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাস তখন তো আর কাছে হচ্ছে না, হ্যাঁ তো নিউক্লিয়াসের মধ্যে বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে দূরেই হচ্ছে। তো এখানে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যায় দূরত্বের দিকে তুই বলছিস, কিন্তু আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধান এটা যদি এই পয়েন্টটা এখানে না থেকে থাকতো একদম ধর আইজি বাস স্ট্যান্ডে, তাহলে তাও হতো যে বিন্দু আধান, কিন্তু এটা তো খুব কাছে, তাহলে কি করে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল হয়ে গেল, একটু পরে প্রমাণ হবে, যখন আমরা গাউসের উপপাদ্য শিখবো তখন বুঝবি যে এই সমস্ত বস্তুটার আধানকে আমরা সেন্টারে কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারি। যখন সিমেট্রিক্যাল শেপের কোনো অবজেক্ট আসবে, তার সমস্ত আধান তার কেন্দ্রেই কেন্দ্রীভূত আছে, এটা ধরে আমরা কাজ করতে পারি। এটা প্রমাণ আসবে যখন গাউসের উপপাদ্য করবো, এরপরে ক্লাসে আসবে ওটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস তাদেরও? আপাতত এটা মেনে চল। তাহলে কুলম্বের উপপাদ্য এরকম বলছে যে কোনো একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, তো এই পরিবাহীর খুব কাছে কোনো একটা বিন্দুতে, ধরুন এই বিন্দুটাই, এখানে যদি আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হয়, তাহলে কি করতে হবে, ওই পরিবাহীটার আধানের তলমাত্রিক ঘনত্বের সাথে 1/k∈0 গুণ করে দিতে হবে, বা আরো সহজ ভাষায় বলতে পারি, সিগমার সাথে 1/ε গুণ করে দিতে হবে, এপসাইলন মানে k∈0। বোঝা গেছে কিনা? এই জিনিসটা করতে হবে, এটা হচ্ছে কুলম্বের উপপাদ্য, সেটা লেখা আছে আর প্রমাণ করা আছে। হলো? বুঝতে পেরেছিস? আচ্ছা নেক্সট আছে তড়িৎ বলরেখা, সেটা নিয়ে পরে আলোচনা হচ্ছে, আগে এই রিলেটেড কিছু প্রবলেম করবো বই থেকে। সিগমা মানে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্বকে বলা হয় আধান বাই ক্ষেত্রফল, যেটা আগের চ্যাপ্টারে আমি পড়ালাম তোদের। হয়েছে রে? বই বের কর, বই থেকে কিছু প্রবলেম করবো এই রিলেটেড। আমাকে একটা বই দিস।
কাচ্ছিস কেন? পেজ নাম্বার 42। পেজ নাম্বার 42 বের করলি? কোয়েশ্চেন নাম্বার 2, উদাহরণ 2 আছে দেখ। কথা বলিস না, অঙ্কের দিকে মন দে। বই 1 জন আর 3 জন ব্যবহার করছিস, তোদের বই কি হলো? কে বই আনিসনি? আর আমার বই আমাকে, ও আচ্ছা ঠিক আছে। তা তুই তো ছাড় পেয়ে গেলি, তুই কবে কিনবি? শেষ হোক। হ্যাঁ হ্যাঁ, আর এটা পাচ্ছিস না? কবে খোঁজ করতে গেলি? আজকে? তাহলে তো হবেই। মানুষ 1 সপ্তাহ কিনে বসে আছে, তুই এখন খোঁজ করছিস? ঠিক আছে দেখ, 2 নম্বর কোশ্চেন এরকম বলা হয়েছে যে বায়ু মাধ্যমে দুটি আধানকে, করে তো দেওয়াই আছে, একটু জেনুইন হওয়ার চেষ্টা কর, যদিও তোদের নেচারে নাই ওটা, তবু হওয়ার চেষ্টা কর, উত্তরের দিকে দেখবি না। বায়ু মাধ্যমে দুটি আধানকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে ক্রিয়াশীল বলের মান হয় 16 ডাইন। আধান দুটিকে কোন মাধ্যমে সমদূরত্বে রাখলে এই বলের মান হয় 4 ডাইন। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? করলামই তো, এই ধরনের প্রবলেম করলাম। তো উদাহরণ 2 তে এরকম বলা হয়েছে যে বায়ু মাধ্যমে যদি রাখা যায়, তো বায়ু মাধ্যমে মানে Q1 Q2 বাই আর স্কোয়ার, কত সেটা? 16। আর যদি অন্য মাধ্যমে রাখা যায়, তাহলে একটা কে চলে আসবে নিচে, মানে 4। বুঝতে পারছিস তো? তো এটা বাই এটা করলে কি পাবো? কে পাবো? 16/4 হয়ে গেল পরবর্তী 4। খুব কঠিন জিনিস না? আগের মতো প্রবলেমই এটা। আগে জল দিয়েছিলাম, বায়ু দিয়েছিলাম, অন্য কোনো কে দিয়ে দিয়েছিলাম, এখন এটা দিয়েছি। হ্যাঁ, না না, ওই উপপাদ্য না, যা যা শিখলাম এখন পর্যন্ত সব দিয়ে করছি। হলো? আচ্ছা, এবার আমি একটা প্রবলেম দিচ্ছি দেখ। প্রবলেমটা হচ্ছে এরকম, +35 স্ট্যাট কুলম এবং -40 স্ট্যাট কুলম, ঠিক আছে? এই আধান দুটো পরস্পর থেকে কত দূরে আছে? ধরে নে 5 সেন্টিমিটার দূরে আছে। ওকে, একটা ডেটা আমি দিচ্ছি, তোকে বের করতে হবে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, এবং এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটাকে বলে দেওয়া হচ্ছে, কত বলে দেবো? ধর 35ই বলে দিলাম, 35 ডাইন। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি রে? কে। কে বের করতে হবে, চল বের কর। কোশ্চেন বইয়ে নাই, কোশ্চেন এখানে আছে। দুটো আধান, +35 -40, ডিস্টেন্স 5 সেন্টিমিটার, ওদের মধ্যে ক্রিয়াশীল বল 35 ডাইন। পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কত? তাড়াতাড়ি, কে আগে বলতে পারিস দেখবো। স্পিড একদম 10 সেকেন্ডে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 9:30 9:45 10। কি হলো? -8। আর কারো কিছু? -8/5। আর কিছু? যতবার দাঁড়াতে বললি ততক্ষণ হয়ে যেত তোদের। -8/5। আর হ্যাঁ, কত হলো? 5/8। আর গুলি যাচ্ছে। এক্সামে এরকমই প্রেসার থাকবে, টাইম থাকবে না। বলছি আমাকে করতে হবে না। -8/5। আর সবার এটাই। পরবর্তীতে দিব কখনো মাইনাস হয় না, মনে রাখবি কিন্তু এরপর থেকে। হ্যাঁ, কখনো মাইনাস দিবি। জাস্ট ভ্যালু ক্যালকুলেশন কর। না, এফ মানে 35 নিউটন, কে জানিস না? 35 × 40
ডিভাইডেড বাই 5 এর স্কোয়ার, 35 চলে গেল, তাহলে কে ইজ ইকুয়াল টু 8/5 হয়ে গেল। এটাই ছিল উদাহরণ 3 নম্বরে। উদাহরণ 3 নম্বরে শুধু ডেটা চেঞ্জ করেছিল, বুঝতে পারলি? উদাহরণ 3-এর ডেটা চেঞ্জ করে রে করে দেওয়া আছে। আচ্ছা, এবার অন্য ধরনের একটু প্রবলেম করব। আচ্ছা, একটা কোশ্চেনের নাম্বার আমি বলবো না, পেজ নাম্বারও বলবো না, শুধু কোশ্চেনই বলবো, শুনবি ভালো করে। হ্যাঁ, খুব মজাদার একটা কোশ্চেন আছে, আগে বোঝ। বলা হচ্ছে ধনাত্মক তড়িদাহিত দুটো কণা, মন দিয়ে শুনবি, কোশ্চেন আমি মুখে বলছি। ধনাত্মক তড়িদাহিত দুটি কণা হালকা অন্তরিত সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে। অন্তরিত মানে ও ভেবে না প্লাস্টিক ঝোলানো আছে ওর উপরে, চার্জ পরিবহন হতে পারবে না। তো এরকম ভাবে দুটো সুতো আছে, দুটো থেকে চার্জ ঝোলানো হয়েছে, দুটো সুতো পাশাপাশি আছে, চার্জ ঝোলানো হয়েছে, দুজনেই ধনাত্মক তড়িদাহিত। তাহলে বুঝতেই পারছিস দুজন দুজনের কাছে থাকবে না, কি করবে? ঠেলবে। ঠেলে এবার এ কে নিয়ে আসবে এদিকে, এ কে নিয়ে আসবে, একবারে সোজা তো হয়ে যাবে না এরকম এরকম, কারণ পৃথিবীতে তো টানছে ওকে নিচের দিকে, অভিকর্ষ যে বলও তো আছে। তাহলে অভিকর্ষ বল প্লাস নিজেদের মধ্যে বিকর্ষণ বল দিয়ে একটা সাম্যাবস্থা তৈরি করেছে, সেটা হচ্ছে এটা, বুঝতে পারলি? এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। প্রতিটি কণার ভর হচ্ছে 5 গ্রাম, প্রত্যেকটা কণার ভর বলে দেওয়া হয়েছে 5 গ্রাম। হুম, এবং এদের আধান হচ্ছে কিউ একক। আধান কত? কিউ একক, মানে কিউই দেওয়া আছে, কিউ ইউনিট। প্রত্যেকটা সুতোর যে দৈর্ঘ্য, এই যে সুতো, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 1 সেন্টিমিটার, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 1 সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে এটা দেওয়া আছে। দেন বলা হয়েছে সাম্যাবস্থানে প্রতিটি সুতো উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। সাম্যাবস্থান মানে এটা, এই অবস্থায় প্রত্যেকটা সুতো উল্লম্বের সাথে, উল্লম্ব এটা কত ডিগ্রি কোণ করে? এটাও 45, ওটাও 45। হ্যাঁ, দুটো মিলে 90 হয়ে গেল। এখন বলিস না দেখতে 90 লাগছে না, তো দুটো মিলে 45 ডিগ্রি কোণ হলো। অভিকর্ষ ত্বরণ যদি জি হয় তাহলে কিউ এর মান কি হবে? কার মান জানতে চেয়েছে? কিউ এর মান জানতে চেয়েছে। আমি অপশন দিয়ে দিয়েছি কয়েকটা। কিউ এর মান প্রথম অপশন হচ্ছে 2 mg, সেকেন্ড অপশন √2 mg, থার্ড অপশন √mg, অ্যান্ড ফোর্থ অপশন mg। আচ্ছা, আরেকটা অপশন দিলাম, 5 নম্বর অপশন নন অফ দিস। 6 নম্বর অপশন পারবো না। আবার বলবো কোশ্চেন, আমি বলছি শোনো আবার। হ্যাঁ বলছি, বিবৃতিটা বলছি। এরকম ভাবে ঝুলানো আছে দুটো বলকে, এরও চার্জ এরও চার্জ, দুজনেরই চার্জ কত? কিউ কিউ। সুতো দুটোর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। দুজনের মধ্যে ধনাত্মক চার্জ, তাহলে তো দুজন দুজনকে বিকর্ষণ করে ঠেলে দিবে। বলেছে সাম্যাবস্থানে প্রত্যেকেই উল্লম্বের সাথে 45 ডিগ্রি কোণ করেছে। ঠিক আছে, কিউ এর মান কত? ভরও দিয়ে দিয়েছে 5 গ্রাম। ভরটা কি করবো? কোন 45 ডিগ্রি, এটা আবার কি করবে? এগুলো তো কিছু কাজে লাগায়নি। এফ তো দেয়নি, ফোর্স তো দিয়ে দেয়নি, কত 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 রকম সমস্যা। দেখ, আমি তোদেরকে জেনে বুঝে অপমান করছি, তোরা পারবি না আমি জানি, তারপরেও তোদেরকে ট্রাই করতে দিচ্ছি, যদি একটু একটু হলেও লো ফিল করিস তোরা। হ্যাঁ দাদা, থিটাতে দিয়ে কিছু তো আসবে অবশ্যই, থিটা তো এমনি এমনি মুখ দেখতে যায়নি, কিছু তো একটা আসবে, সেটা কি আসবে তোকে বলতে হবে। আমি ধরিয়ে দিই, দেখ এই ধরনের প্রবলেম আসলে তুই কি করে করবি। যখনই এরকম সুতো টুতো চলে আসবে, হ্যাঁ, তুই মাথায় রাখবি যে টেনশনকে কাজে লাগাতে হবে। তোর টেনশন না, সুতোর টেনশন, টান, সুতোর মধ্যে যে টানটা আছে ওই টানটাকে কাজ, এখানে একটা টান কাজ করবে। তো কেন কাজ করবে? প্রথমত এই বলটা এই বলটাকে বিকর্ষণ করছে, এদিকে ঠেলে দিচ্ছে, এও এর উপরে বিকর্ষণ করে এদিকে ঠেলছে। তো আমি যে কোনো একটাকে নিয়ে ভাবছি, এটাকে নিয়ে, এর উপরে বিকর্ষণ বল কাজ করছে কোন দিকে? এই দিকে। এবং এর উপরে একটা ওয়েটও কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তো এই দুজনের এফেক্টটাকে থামাচ্ছে কে? টেনশন টি, সুতোর টান। এদের দুজনের লোভ দিয়ে এদিক বরাবর কাজ করবে এবং সুতোর টান উল্টো দিকে ওটাকে থামিয়ে রাখছে। বোঝা গেছে কথাটা? ওকে। যদি এটা 45 ডিগ্রি হয় বা ইকুয়াল টু থিটাই বলে দিলাম আমি, তাহলে দুটো উপাংশে ভেঙে নেবো, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। কাকে ভাঙছি বলতো? টেনশনকে। ঠিক আছে, এটা যদি থিটা হয় তাহলে এটা কত? থিটা, 45 ডিগ্রি। তাহলে উপরের দিকে পাবি টি কস থিটা, মানে টি কস 45 ডিগ্রি, আর নিচে পাবি টি সাইন থিটা। বোঝা গেছে আমার কথা? সাম্যাবস্থানে আছে তো, সাম্যাবস্থানে মানে ওর উপরে লব্ধি বল 0, মানে কোনো দিকে ফোর্স কাজ করছে না। তাহলে এক্স অক্ষ বরাবর তুই যদি দেখিস, এদিকে একটা বিকর্ষণ বল কাজ করছিল আর এদিকে একটা টি সাইন থিটা কাজ করছে, মানে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু বিকর্ষণ বল, তবেই তো লব্ধি বল 0 হলো এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর ওপরে টি কস থিটা আর নিচে এম জি,
তবেই তো লব্ধি বল ওপর নিচে শূন্য হয়ে গেল, তাহলে কোনো দিকে যাচ্ছে না, সামাবস্থান হয়ে গেল। বুঝতে পেরেছিস এতটুকু লজিক? কি বের করতে দিয়েছে? কিউ বের করতে দিয়েছে। কিউ আছে এগুলোর মধ্যে, কি লাভ হলো? দেখ কিভাবে বের করছি, টেনশনও তো দেওয়া নাই কোশ্চেনে। তো এটা বাই এটা কর, ট্যান থিটা হয়ে গেল ইজ ইকুয়াল টু এফ বাই থিটা জানিস, এম জানিস, জি জি বলে দিয়েছিল কোশ্চেনে, এফ এর মধ্যে কিউ পেয়ে যাবি, পাবি কি না? এই দেখ এফ মানে হচ্ছে এটাও কিউ চার্জ এটাও কিউ চার্জ, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার। এবার বল ডিস্টেন্স কি হবে? যাচ্ছিস যাচ্ছিস যাচ্ছিস, কাছাকাছি যাচ্ছিস। ভেরি গুড, √2। কি করে করলো জানিস? এই সুতোটা আর এই সুতোটা এদের মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, তো এটা অতিভুজ হয়ে গেল না? অতিভুজ কি √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √2। যদি লম্ব না হতো তাহলে কি করে করতি? কোইন্সিডেন্টলি 45 45 বলেছিল 90, যদি 30 30 বলতো 60 হতো, তখন কি করতে? তখন সিস্টেমটা এরকম দেখ, এটাকে তুই এরকম ভাবে করতে পারিস, এটা 1 সেন্টিমিটার, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি, তাই তো? 1 সেন্টিমিটারকে আমি এল বলে দিচ্ছি, এল সেন্টিমিটার, এটা থিটা। তাহলে এই এল এর এই উপাংশটাকে তুই বলবি এল কস থিটা, আর এই উপাংশটাকে বলবি এল সাইন থিটা, বলবি কি না? তাহলে 1 sin 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি কত? 1/√2, তাহলে এটা হয়ে গেল 1/√2। সিমিলারলি এটা কত? 1/√2, 1/√2 প্লাস 1/√2 যোগ কর √2 হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে 45-এর ক্ষেত্রে 90 দিয়ে হয়ে গেল, 45 না থাকলে 60 30 অন্য কিছু থাকতে গেলে এরকম ভাবে করতাম। বোঝা গেছে কিনা? ব্যাস, তাহলে এখানে চলাই, এটা তুই পেয়ে গেলি √2, তাহলে কিউ স্কোয়ার বাই √2 স্কোয়ার হয়েছে। ট্যান 45 ডিগ্রি, কিউ স্কোয়ার বাই 2, এম মানে 5 গ্রাম, জি ট্যান 45 ডিগ্রি কত হয়? 1। কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 2 5 2 10, 10 জি। ঠিক করেছি? দেখ না রে, তাহলে কিউ সমান সমান √10 জি, কিন্তু অপশন এরকম হবে না, অপশন এম জি হিসেবে আছে, মানে এম এর ভ্যালু বসাবো না, 5 গ্রাম বসাবো না, তাহলে 2 mg। আমি যদি এখানে এম এর ভ্যালু না বসাতাম 2 mg হয়ে যেত, এমই যদি রেখে দিতাম। বুঝতে পারলি কিনা? দেখ প্রথম দিকে বোঝালাম মানে বিশাল বড় লাগছে, কিন্তু এমন কোনো কিছু নেই। কটা স্টেপ, স্টেপগুলো দেখ। প্রথমে টেনশনকে ডিভাইড করা স্টেপ, দ্বিতীয় স্টেপ হচ্ছে ইকুয়াল করা, আর তৃতীয় স্টেপ হচ্ছে ডিভাইড করে দিয়ে একটা সিম্পলিফাইড ফর্ম আনা। তাহলে 3টে স্টেপে অঙ্ক হয়ে গেল। স্টেপ মনে রাখতে হবে, ক্যালকুলেশন তো অটোমেটিক হবে। কর, নিজেরা কর। এই ধরনের প্রবলেম পরীক্ষা আসার চান্স প্রচুর। এই কোশ্চেনটাই ধর তুই পরীক্ষাতে পেয়ে যাবি হুবহু। আচ্ছা এবার বের কর 48 পেজ, বের করলি? এইখানকার কোয়েশ্চেন নাম্বার 6, চেক পয়েন্টসে চলে যা, কোয়েশ্চেন নাম্বার 6, চেক পয়েন্ট কোয়েশ্চেন নাম্বার 6, 48 পেজ। বের করলি সবাই? কোয়েশ্চেনটা পড়ে দেখ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, স্টার কর। পড়লি? বাংলাতে লেখা আছে, পড়তে এত সময় কেন? +2 মাইক্রোকুলম -2 মাইক্রোকুলম, আধানে আহিত দুটি পরিবাহী গোলক একটি নির্দিষ্ট দূরত্ব থেকে পরস্পরকে 4 নিউটন বল দ্বারা আকর্ষণ করে। আকর্ষণ তো করবে, এটা জানি আমরা। তো কত নিউটন বল দ্বারা? 4 নিউটন বল দ্বারা। দুটি অন্তরিত হাত দিয়ে তাদেরকে পরস্পরের সংস্পর্শে এনে আবার আগের জায়গায় দিয়ে দেওয়া হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল বল। মোট কথা ওদের দুজনকে টাচ করানো হয়েছে। শোন, এই একটা চার্জ কত কুলম, আর একটা চার্জ, কিছু তো ডিস্টেন্স ছিল এদের মধ্যে, বলে এদের মধ্যে একটা ক্রিয়াশীল বল ছিল। কত বল কাজ করেছিল? 4 নিউটন। আচ্ছা নিউটন, 4 নিউটন, এই পরিমাণ ফোর্স কাজ করছিল। এবার বলছে এদের দুজনকে টাচ করানো হয়েছে, মানে সংস্পর্শে আনানো হয়েছে। আর এর মান 0, ঠিক আছে। এদেরকে যখন টাচ করানো হবে তখন আর এর মান 0। আচ্ছা, টাচ করানোর পর এদেরকে আবার ওই পজিশনে নিয়ে যাওয়া হলো যে পজিশনে আগে ছিল, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে? 0 হবে। আচ্ছা যেটাই হোক সেটা লজিক সহ বল, কেন হবে? তাহলে ইনফাইনাইট হয়ে গেল, তাহলে তো ইনফাইনাইট হয়ে গেল, হলো একই কথা। হ্যাঁ, না না, বিষয়টা হলো আধান দুটোর মধ্যে ডিস্টেন্স থাকলেই তো বল কাজ করবে।
এদের মধ্যে ডিস্টেন্সে 4 নিউটন কাজ করছে, কিন্তু এদেরকে টাচ করিয়ে দিল প্রথমে, টাচ করিয়ে আবার এখানে নিয়ে চলে আসলো, দূরে নিয়ে চলে আসলো, তো ডিস্টেন্স তো আছে। এবার এদের মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করবে টাচ করানোর পর? একই ফোর্সই কাজ করবে, মানে কত নিউটন কাজ করবে? 4 নিউটন কাজ করবে। অপশনে দেখ, অপশনে দেখ কি দিয়েছে, 4 নিউটন বিকর্ষণী বল। বোকা, ওখানে 4 নিউটন আকর্ষণী লিখতে হতো, তাহলে ওই ভুলটা তোরা করে দিতে পারতি, বুঝলি? বিকর্ষণ কেন করবে সেও তো কথা। ওরা বোকা, ওখানে 4 নিউটন যদি আকর্ষণ লিখে দিত, তাহলে তোরা সবাই ওই ভুলটাই করে আসতি, একদম কনফিডেন্সের সাথে ওটাকে ঠিক করে দিতি। এবার বিষয়টা বোঝ কি হবে, একবারই বলছি ভালো করে শুনে নে। যখন এদের দুজনকে কাছাকাছি নিয়ে আসবো, মানে টাচ করাবো মোট কথা, তখন এরা দুজন কিন্তু একটা অবজেক্ট। টাচ করে গেল মানে পরিবাহী যখন টাচ করে থাকবে ওরা দুজন মিলে একই একটা অবজেক্ট। এখানে +2 মাইক্রোকুলম ছিল আর এখানে -2 মাইক্রোকুলম ছিল, তাহলে ওভারঅল এর মধ্যে চার্জ কত আছে? 0 কুলম, 0 মাইক্রোকুলম। তাহলে এখন এদের মধ্যে 0 হয়ে গেল, মানে পরস্পরকে ডিমিনিশ করে দিল, ঠিক আছে? এখন 0 মাইক্রোকুলম। এবার যদি আমি একে আলাদা করে দিই, একে আলাদা করে দিই, তাহলে কি আর কোনো চার্জ থাকবে? এই জিরোটা হাফ হাফ হয়ে গেল, 0/2, তাহলে 0 মাইক্রোকুলম, 0 মাইক্রোকুলম। বুঝতে পারলি কিনা? তাহলে এখন এদের মধ্যে চার্জ কত আছে? 0 0। ফোর্স কত কাজ করবে? 0। বোঝা গেল ব্যাপারটা? এবার এই কোশ্চেনটাকে এরকমও করা যায়, মন দিয়ে শোন এবার। এটাকে বললাম আমি +15 মাইক্রোকুলম, আর এটাকে বললাম -2 মাইক্রোকুলম। ভালো করে শোন এবার। এবার দুজনকে যদি আমি কম্বাইন মানে টাচ করে দিই, তাহলে এখানে টোটাল কত হয়ে যাবে বল? +13। যদি দুজনের সাইজ সেম সেম হয়, আলাদা করার পর আধানটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে 13 অর্ধেক হয়ে গেল মানে 6.5 মাইক্রোকুলম, আর একটা হয়ে গেল 6.5 মাইক্রোকুলম। এবার দুজনকে দূরে দূরে নিয়ে গেছি, 6.5 এখানে একটা, 6.5 এখানে একটা। তাহলে এদের মধ্যে এবার আকর্ষণ বল কত? Q1 পেয়ে গেছিস, Q2 পেয়ে গেছিস, ডিস্টেন্সটা আগে থেকে। বিকর্ষণ কাজ করবে এবার, ভেরি গুড। এবার এখানে বিকর্ষণ কাজ করবে, এখন দুজন সমান চার্জ হয়ে গেছে, সমজাতীয় হয়ে গেছে। এর আগেটা শুনতে হবে, কিছু না উল্লেখ করলে বায়ু মাধ্যম, যদি অন্য মাধ্যম হয় ওরা বলেই দিবে যে কে এর মানাতো বা অন্য কোনো মাধ্যম। বোঝা গেছে কিনা বিষয়গুলো? পারা যাবে এই টাইপের প্রবলেম। ব্যাস, আজকে কুলম্বের সূত্র থেকে এতটুকুই থাকলো। কাছে আনতে মানে কাছে আনে না, টাচ করলে, টাচ করলে একটাই অবজেক্ট হয়ে যাবে। ওরা নিজেদের মধ্যে চার্জটাকে মডিফাই করে নেবে, তারপরে যে চার্জটা হবে সেটা সমান সমানভাবে ভাগ করে নেবে, যদি সমান সাইজের হয় তো। বিকর্ষণ বলটা কি করে বের করবি দেখ। আচ্ছা চল, তাহলে তাহলে রিতমের এই কোশ্চেনটাও তৈরি করে দিচ্ছি আমি। ও কোশ্চেন শোন ভালো করে, কেউ কথা বলবি না, মন দিয়ে শোন। এই ছিল প্রথমে কন্ডিশন, এদের মধ্যে কিছু একটা ডিস্টেন্স ছিল তো, বলে দিয়েছিল? বলেনি। আমি ধরে নিলাম যে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে 4 নিউটন, কোশ্চেনের মতোই ধরে নিলাম এই মুহূর্তে। এবার এদেরকে করা হলো টাচ, টাচ করলে কত হয়ে গেল? 13। দিয়ে আবার আলাদা আলাদা করে দিলাম, তো যখন আলাদা আলাদা করে দেবো, একটা হয়ে গেলো 13/2 মানে 6.5, আর একটা হয়ে গেলো 6.5, দুজনেই প্লাস হয়ে গেল না? তাহলে দুজন দুজনকে কি করবে এবার? এদের মধ্যে ডিস্টেন্স কত আছে? আর ডিস্টেন্সই আছে। আরে আর ধরেছি, 4 নিউটন বল। এবার বলটা কত কাজ করবে সেটা তোকে বের করতে হবে। তো বল বের করার জন্য, বল বের করার জন্য Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর তো দেওয়া নেই রে, আটটা আগে থেকে বের করতে হবে। ভেরি গুড, আটটা আগেরটা থেকে বের করতে হবে। কি করে বের করতে হবে? 4 নিউটন মানেই হচ্ছে 15 × 2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ব্যাস, এখান থেকে আর পেয়ে গেছিস, ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি, সে পেয়ে গেলি। কনসেপ্ট বোঝা গেছে কিনা? পারা যাবে। আমি তোদের পরে আবার এই ধরনের মানে এক্সট্রা আরো কোশ্চেন সলভ করাবো। আজকে জাস্ট থিওরিটা কমপ্লিট করলাম, এবং তার বেসিসে কয়েকটা প্রবলেম করালাম। প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে, কোশ্চেন ছাড়া হবে না কিন্তু। পরের দিন তড়িৎ বলরেখা করিয়ে দিব, তারপরে তড়িৎ বলরেখার কিছু কোশ্চেন আর এইখানকার কিছু কোশ্চেন, সেগুলোকে সলভ করাবো। ওকে, পরে আসবি ভালো করে বাড়ি থেকে। এখানে এখানে দুটো যদি প্লাস থাকে বিকর্ষণই হবে। ঠিক আছে তো? কারো কোনো ডাউট কিছু নেই? থাকবে না এটা আমি জানি অলরেডি।